প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আজকে চলে এসেছি আমাদের একদমে প্রথম ইউনিট এবং প্রথম চ্যাপ্টার সেট থিওরি নিয়ে। আশা করি সেট থিওরি চ্যাপ্টারটি আমরা দুটো ভিডিওর মাধ্যমে এর কনসেপ্ট ক্লিয়ার করতে পারব। আজকে দেখো, প্রথমেই সেট থিওরির ডেফিনেশন কি লেখা আছে দেখো, যে এ সেট ইজ এ কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড ডিস্টিংক্ট অবজেক্টস ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার। এই স্টেটমেন্টটার মধ্যে তিনটা জিনিস আছে। একটা হচ্ছে যে ওয়েল ডিফাইন্ড কথার অর্থ সুসংজ্ঞাত। সুসংজ্ঞাত এই ওয়ার্ডটাকে আমাকে বুঝতে হবে। কি, যেমন ধরো আমি যদি বলি যে তুমি তোমার পাড়ার গরিব লোকেদের একটা কালেকশন তৈরি করো। এখন গরিব লোক বলতে কি বোঝো? যে কারো মাসিক ইনকাম 3,000 টাকার কম হলে তাকে গরিব বলা হবে, নাকি 5,000 টাকার কম হলে তাকে গরিব বলা হবে? অর্থাৎ এক্ষেত্রে একটি মাপকাঠি পাওয়া মুশকিল। আবার ধরো আমি যদি বলি তোমাদের ক্লাসের লম্বা ছেলেদের একটা কালেকশন করো। এখন লম্বা এই কথাটিও মাপকাঠিবিহীন। কেউ 5 ফুটের উপরে লম্বা বলতে পারে, কেউ আবার কাউকে 6 ফুটের উপরেও লম্বা বলতে পারে। এই ধরনের ঘটনা যেখানে প্রপার কোনো মাপকাঠি নেই, তাকেই বলা হয় যে ওয়েল ডিফাইন্ড নয়। ওয়েল ডিফাইন্ড হলে কি হবে না, আমি প্রপার মাপকাঠি পাবো। যেমন আমি যদি বলি যে ভারতের নদী সমূহের সেট অফ ইন্ডিয়ান রিভার্স, কিংবা ইংরেজি বর্ণমালার স্বরবর্ণগুলির সেট, তাহলে এখানে সবারই বুঝতে সুবিধা হবে যে আমি কি চাইছি। আর একটি বিষয় কি আছে না, ডিস্টিংক্ট মানে কি না, এই সেটের যে সমস্ত পদ বা মেম্বার তারা কখনোই রিপিট হবে না। ডিস্টিংক্ট মানে হচ্ছে যে পৃথক। ডিস্টিংক্ট কথার অর্থ হচ্ছে যে পৃথক। প্রত্যেক পদ একে অপরের থেকে পৃথক হবে, কখনোই কেউ রিপিট হবে না। আর শেষ আছে দেখো যে ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার মানে কি না, ক্রম নিরপেক্ষ। ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার কথার অর্থ হচ্ছে যে ক্রম নিরপেক্ষ, অর্থাৎ কোনো মেম্বার কারোর সেটে আগে আছে, অন্য কারোর সেটে পরে আছে, তাতে কোনো সমস্যা নেই। তাহলে সেটের এক্সাম্পল কীরকম হলো না, সেট অফ ইন্ডিয়ান রিভার, সেট অফ ভাওয়েলস ইন ইংলিশ অ্যালফাবেট এক্সেট্রা। এখন আমরা সিম্বল নিয়ে আলোচনা করব যে সেটকে কিভাবে সিম্বলিক্যালি এক্সপ্রেস করা হয়। তাহলে এখন আমরা দেখব যে সিম্বল। সাধারণত ইংরেজি বর্ণমালার ক্যাপিটাল লেটারের সাহায্যে, যেমন ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, এইরকম ক্যাপিটাল লেটারের সাহায্যে কোনো সেটকে প্রকাশ করা হয়। আর সেটের মেম্বারগুলিকে স্মল লেটারের সাহায্যে, যেমন স্মল এ, স্মল বি, স্মল সি, এরকম স্মল লেটারের সাহায্যে প্রকাশ করা হয়। এখন যদি কোনো একটি সেট ক্যাপিটাল এক্স হয় আর ক্যাপিটাল এক্সের একটা সদস্য মেম্বার বা পদ যদি স্মল এ হয়, তাহলে এরকম লেখা হবে যে স্মল এ বিলংস টু ক্যাপিটাল এক্স। এখানে এই চিহ্নটা স্ট্যান্ডস ফর বিলংস টু, অর্থাৎ স্মল এটা ক্যাপিটাল এক্স সেটের একটা পদ। আবার যদি দেখা যায় যে স্মল বি ক্যাপিটাল এক্স সেটের মধ্যে নেই, তাহলে লেখা হবে কিরকম না, স্মল বি ডাজ নট বিলংস টু ক্যাপিটাল এক্স। তাহলে এটা হচ্ছে যে ডাজ নট বিলংস টু সিম্বল। এবার আমরা সেটকে এক্সপ্রেস করব, যে রিপ্রেজেন্টেশন অফ সেট, কিভাবে সেটকে প্রকাশ করা হবে সেটা দেখো। রিপ্রেজেন্টেশন যে সেটকে কিভাবে প্রকাশ করা হয়। সেটকে সাধারণত দুটি পদ্ধতিতে প্রকাশ করা হয়। একটা হচ্ছে যে রস্টার মেথড বা ছক বন্দীকরণ পদ্ধতি। রস্টার মেথড বা ছক বন্দীকরণ পদ্ধতি, এটাকে আবার টেবুলার ফর্ম বলা হয়। টেবুলার ফর্ম এটাও বলা হয়। 2 নাম্বার হচ্ছে যে সেট বিল্ডার বা প্রপার্টি মেথড
বা ধর্মভিত্তিক পদ্ধতি। ধর্মভিত্তিক পদ্ধতি দুটো মেথড, একটা হচ্ছে রস্টার বা ছকবন্দীকরণ, আর একটা হচ্ছে যে সেট বিল্ডার বা ধর্মভিত্তিক পদ্ধতি। রস্টার বা ছকবন্দীকরণে কি হবে না, এখানে সেটকে একটা উইদিন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তার মেম্বারগুলোকে কমা দিয়ে লেখা হয়। ফর এক্সাম্পল, ধরো ক্যাপিটাল এক্স একটা সেট, এর মেম্বারগুলোকে এরকম একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, সাপোজ ধরো 1 আছে, 2 আছে আর 3 আছে, এরকম কমা দিয়ে লেখা হবে। এটা হচ্ছে যে ছকবন্দীকরণ পদ্ধতি। কিংবা ধরো ক্যাপিটাল ওয়াই একটা সেট, এর মেম্বারগুলো ধরো আছে যে এ বি সি, তাহলে একে এরকম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হবে। আর একটা হচ্ছে যে সেট বিল্ডার বা প্রপার্টি মেথড। এখানে কি হবে না, এখানে সেটকে কিছু স্টেটমেন্ট মেনটেন করে লেখা হবে, কিছুটা তার ধর্মের ভিত্তিতে লেখা হবে। যেমন ধরো আমি এরকম লিখছি যে ক্যাপিটাল এক্স একটা সেট, যার মধ্যে সেই সমস্ত এক্স আছে যে সাচ দ্যাট, এইটা হচ্ছে যে সাচ দ্যাট এই রকম, যে এর মধ্যে সেই সমস্ত স্মল এক্স আছে যে সমস্ত এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 1 লেস দেন ইকুয়ালস টু 5 এবং বাস্তব দেখো এরকম প্রপার্টি দিয়ে লেখা হচ্ছে ক্যাপিটাল এক্স ইজ এ সেট, এর মধ্যে সেই সমস্ত মেম্বার আছে, সেই সমস্ত এক্স আছে সাচ দ্যাট, যাতে সাচ দ্যাট চিহ্নটা এরকম কোলন আকারেও লেখা যেতে পারে, আর না হলে এইরকম একটা স্ল্যাশ আকারেও লেখা যেতে পারে। সাচ দ্যাট এইরকম যে এক্সটা 1 থেকে 5-এর মধ্যে আছে এবং বাস্তব সংখ্যা। আরো ধরো এক্সাম্পল নাও এরকম, যে ক্যাপিটাল ওয়াই একটা সেট, এর মধ্যে সেই সমস্ত এক্স আছে যে সমস্ত এক্স মৌলিক, এবং এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 1 লেস দেন ইকুয়ালস টু 10, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত যে সমস্ত মৌলিক সংখ্যা আছে সেইগুলো এই সেটের মধ্যে আছে। এটাকেই তুমি যদি মৌলিক সংখ্যাগুলিকে আলাদা আলাদা কমা দিয়ে লিখে দাও, সেটা হয়ে যাবে যে রস্টার বা টেবুলার মেথড। এবার আমরা দেখব যে কিছু পার্টিকুলার সেট, ওয়েল ডিফাইন্ড পার্টিকুলার সেট, যেগুলো আমাদের সচরাচর কাজে লাগে, সেই সমস্ত কয়েকটি সেট সম্পর্কে আমরা এখন দেখে নিই। ক্যাপিটাল এন হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যার সেট। এর মধ্যে কি আছে আমরা জানি, স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয় এবং চলতে থাকে, তাহলে এর মধ্যে থাকবে যে 1, 2, 3 এরকম ডট ডট ডট, এটা হচ্ছে যে সেট অফ ন্যাচারাল নাম্বার। এরপরে হচ্ছে যে জেড প্লাস মানে কি না, সেট অফ পজিটিভ ইন্টিজার্স, ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট। এও 1 থেকে শুরু হবে, 1, 2, 3 এরকম চলতে থাকবে, অর্থাৎ সেট অফ পজিটিভ ইন্টিজার্স এবং সেট অফ ন্যাচারাল নাম্বার মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যার একই সেট। এরপরে হচ্ছে যে জেড মাইনাস মানে হচ্ছে সেট অফ নেগেটিভ ইন্টিজার্স, মানে ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট। এর মধ্যে কিরকম সংখ্যা থাকবে, -3, -2, -1 এরকম, মানে -1 থেকে স্টার্ট করে -2, -3 ডট 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 নেগেটিভ সেটে যত পূর্ণ সংখ্যা আছে সেগুলোকে বোঝায়। এর দুটোকে একসঙ্গে মিশিয়ে একটা সেট তৈরি করা হলো জেড সেটের মধ্যে কি আছে না সবাই আছে, এদিকে -0, -3, -2, -1 জিরো আছে, 1, 2, 3 ডট 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 সব, এগুলো হচ্ছে যে সেট অফ পূর্ণ সংখ্যা, সেট অফ ইন্টিজার্স, এর মধ্যে সবাই আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যাও আছে, ঋণাত্মক পূর্ণ সংখ্যাও আছে, জিরো আছে, কারণ আমরা জানি যে জিরো ধনাত্মক নয়, ঋণাত্মক নয়, কিন্তু পূর্ণ সংখ্যা। এবার জিরোটা যদি স্বাভাবিক সংখ্যার সঙ্গে ইনক্লুড করে দিই, তাহলে আর একটা সেট তৈরি হয়, যেটাকে বলা হয় যে সেট অফ হোল নাম্বারস বা অখণ্ড সংখ্যার সেট, এটাকে ডব্লিউ অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তো এর মধ্যে কি কি থাকবে, 0 থাকবে, 1 থাকবে, 2 থাকবে, এইরকম। এরপরে হচ্ছে যে কিউ হচ্ছে কি না সেট অফ রেশনাল নাম্বার মানে যে মূলদ সংখ্যা। এবার মূলদ সংখ্যা মানে কি না যাকে ভগ্নাংশ আকারে লেখা যায়, এটা আমরা সবাই জানি। তাহলে এর মধ্যে সেই সমস্ত এক্স থাকবে, মানে এক্স হাজ দ্যাট, সেই সমস্ত পদ থাকবে যে সমস্ত এক্সকে p/q আকারে লেখা যায় এবং pq দুটাই পূর্ণ সংখ্যা, q নট ইকুয়াল টু 0। এই মূলদ সংখ্যার ডেফিনেশন আমরা আগে শিখেছি, এই ধরনের মূলদ সংখ্যা কিউ সেটের মধ্যে থাকবে।
আর কি না, আর একটা সেট হয়, সেটা হচ্ছে যে আই। আই হচ্ছে যে সেট অফ ইররেশনাল নাম্বার। সেট অফ ইররেশনাল নাম্বার মানে হচ্ছে যে অমূলদ সংখ্যার সেট, অর্থাৎ যে সমস্ত সংখ্যাকে মূলদ আকারে লেখা যায় না সেগুলো হচ্ছে যে অমূলদ সংখ্যার সেট। আর এই দুটোকে মিলিয়ে, অর্থাৎ মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা মিলিয়ে যে সেটটা পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে যে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা ক্যাপিটাল আর এই সিম্বল দ্বারা প্রকাশ করা হয়। সেট অফ রিয়েল নাম্বার, এর মধ্যে সমস্ত বাস্তব সংখ্যা আছে। তো এইগুলো হচ্ছে মোটামুটি সাম ইম্পর্টেন্ট সেটস, যেগুলো আমাদের বিভিন্ন কাজে লাগে। হলো, এবারে আমরা দেখে নেব যে ইন্টারভ্যালস। ইন্টারভ্যালস কয় প্রকার এবং কি? না, ইন্টারভ্যালস তিন প্রকার। একটা হচ্ছে যে ওপেন ইন্টারভ্যালস, একটা হচ্ছে ক্লোজড ইন্টারভ্যালস, আর একটা হাফ ওপেন হাফ ক্লোজড ইন্টারভ্যাল। তাহলে দেখো যে ওপেন ইন্টারভ্যাল, ওপেন ইন্টারভ্যালে কি হবে না, ওপেন ইন্টারভ্যালের মধ্যে দুদিকই খোলা থাকবে। না, ওপেন ইন্টারভ্যাল ইজ এ সেট এইরকম এ বি। ওপেন ইন্টারভ্যাল ইজ এ সেট, এর মধ্যে সেই সমস্ত এক্স আছে যে সমস্ত এক্স গ্রেটার দেন এ, লেস দেন বি, অ্যান্ড এক্স বিলংস টু আর। কি বলছে না, এ বি একটা ওপেন ইন্টারভ্যাল, দুদিকে ফার্স্ট ব্র্যাকেট আছে। এর মানে কি না, এই ব্র্যাকেটের মধ্যে থেকে এ আর বিটা থাকবে না, বাকি এ থেকে বি পর্যন্ত যত রিয়েল নাম্বার আছে সেই রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যাগুলিকে নিয়ে যে সেটটা, সেটাকেই বলা হচ্ছে যে ওপেন ইন্টারভ্যাল, এক্সক্লুডিং এ বি বাদে। ক্লোজড ইন্টারভ্যাল হলে কি হবে না, ইন্টারভ্যাল যখন ক্লোজড হবে তখন লেখা হবে এরকম যে থার্ড ব্র্যাকেটের মধ্যে এ বি, অর্থাৎ এর মধ্যে এ বি এন্ড পয়েন্টটা আছে। তাহলে একে এরকম লেখা হবে যে এক্স বিলংস টু আর সাচ দ্যাট এ লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু বি, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত সমস্ত বাস্তব সংখ্যাই এর মধ্যে ইনক্লুড আছে। এরপরে কি না, হাফ ওপেন হাফ ক্লোজড। হাফ ওপেন হাফ ক্লোজড, এটা দু রকম হয়। একটা হচ্ছে ধরো এইরকম, মানে এর দিক ওপেন বির দিক ক্লোজড। এর দিক ওপেন আছে বির দিক ক্লোজড আছে। তাহলে লেখা হবে কিরকম না, এক্স বিলংস টু আর এর মধ্যে সেই সমস্ত রিয়েল নাম্বার আছে সাচ দ্যাট এ লেস দেন এক্স লেস দেন ইকুয়ালস টু বি, মানে এটা নেই কিন্তু বির সাইডটা আছে এবং বি আছে, মানে এর বাদ এর পর থেকে বি পর্যন্ত বি কে নিয়ে পুরোটাই এর মধ্যে আছে। এটাকে আবার এরকমও লেখা হয় যে এর সাইড ক্লোজড বির সাইড ওপেন। তাহলে একে কিরকম লেখা হবে না, এক্স বিলংস টু আর সাচ দ্যাট এ লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন বি। এইটা দুটোকেই বলা হচ্ছে যে সেমি ওপেন ইন্টারভ্যাল অথবা হাফ ওপেন হাফ ক্লোজড ইন্টারভ্যাল। এরপরে আমরা বেশ কয়েকটি ডেফিনেশন জানব। এরপরে আমরা বেশ কয়েকটি ডেফিনেশন জানব। একটা হচ্ছে ধরো ফাইনাইট সেট। ফাইনাইট সেট, ফাইনাইট সেট মানে হচ্ছে যে সসীম সেট। সসীম, সসীম মানে কি না, যে সেটের পদ সংখ্যা সসীম, যে সেটের পদ সংখ্যা সসীম তাকেই বলা হবে যে সসীম সেট, অর্থাৎ পদ সংখ্যা গুণা যাবে। তাহলে ধরো একটা এক্সাম্পল নিই আমি, যে এ একটা সেট, এর মধ্যে আছে ধরো 1 2 3, তাহলে এর এ সেটের পদ সংখ্যা এখানে 3টা, মানে সসীম সংখ্যা। তাহলে এ হচ্ছে যে একটা ফাইনাইট সেট। আর একটা সেট হয়, সেটা হচ্ছে যে ইনফাইনাইট সেট। ইনফাইনাইট সেট, তাহলে এটা বুঝতেই পারছো যে এটা হচ্ছে যে একটা অসীম সেট। অসীম সেট মানে কি না, অসীম সেট মানে এর পদ সংখ্যা অসীম হবে। এবার পদ সংখ্যা অসীমটা আবার দু রকম হতে পারে। কিরকম না, এইরকম একটা ধরো সেট ক্যাপিটাল এন, আমরা একটু আগে দেখলাম যে ক্যাপিটাল এন হচ্ছে যে সেট অফ ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার সেট। তো স্বাভাবিক সংখ্যার সেট অসীম সেট, কিন্তু একে গোনা যায় 1 2 3 4 এরকম গোনা যায়। এই জন্য এটা অসীম। কিরকম অসীম না, কাউন্টেবল, কাউন্টেবলি ইনফাইনাইট। কাউন্টেবলি ইনফাইনাইট মানে গণনা যোগ্য অসীম। আবার এই রকম যদি সেটটা নিই যে আর,
মানে সেট অফ রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যার সেট। এখানেও অসীম সংখ্যক পদ আছে, কিন্তু অসীমটা কিরকম না আনকাউন্টেবল, একে গোনা যায় না। সেই জন্য এটাকে বলা হচ্ছে যে আনকাউন্টেবলি ইনফাইনাইট। এটা অসীম কিন্তু আনকাউন্টেবল, গণনযোগ্য নয় এরকম অসীম। ক্লিয়ার? এরপর আমরা যে ডেফিনেশনে যাব সেটা হচ্ছে সাবসেট, খুব ইম্পর্টেন্ট ডেফিনেশন। সাবসেট বা উপসেট এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। যে ধরো দুটো সেট আছে, দুটো নন এমটি সেট। নন এমটি কথার অর্থ অশূন্য সেট। অশূন্য সেট মানে তার মধ্যে কিছু না কিছু পদ আছে, এরকম নয় যে পুরোটা ফাঁকা। তো এ বি দুটো সেট, এ একটা সেট, বি একটা সেট, দুটোই হচ্ছে যে নন এমটি সেট, অশূন্য সেট। তাহলে এ কে বি এর সাবসেট বলা হবে, বা ম্যাথমেটিক্যালি এরকম লেখা হবে যে এ সাবসেট অফ বি, এটা হচ্ছে সাবসেট চিহ্ন। এ সাবসেট অফ বি ইফ, যদি দেখা যায় যে এক্স বিলংস টু এ ইমপ্লাইজ এক্স বিলংস টু বি, এটা হচ্ছে ইমপ্লাইজ চিহ্ন। এটার মানে কি না এ সেটের যে সমস্ত পদ আছে, এক্স মানে এক্স হচ্ছে এ সেটের যে কোনো পদ, তো এ সেটের যে সমস্ত পদ আছে সে প্রত্যেক পদই যদি বি সেটের পদ হয় তাহলে বলা হবে যে এ সাবসেট অফ। ফর এক্সাম্পল, এ ধরো এর মধ্যে আছে 1 2, আর বির মধ্যে ধরো আছে যে 1 2 3, তাহলে আমি দেখতে পাচ্ছি যে একটা এতে আছে বিতে আছে, দুইটা এতে আছে বিতে আছে, তাহলে এটা হয়ে গেল যে সাবসেট অফ। হলো? আচ্ছা, এরপরে হচ্ছে যে একপদী সেট বা সিঙ্গেলটন সেট বা একপদী সেট। তাহলে এইটা এমন একটা সেট হবে যে সেটের মধ্যে একটাই পদ আছে। তাহলে ফর এক্সাম্পল এইরকম, এ একটা সেট এর মধ্যে 1 আছে, বি একটা সেট এর মধ্যে 2 আছে, সি একটা সেট এর মধ্যে 3 আছে। এ প্রত্যেকেই হচ্ছে সিঙ্গেলটন সেট। যদি অন্যরকম ভাবে নিই, ধরো ক্যাপিটাল এক্স একটা সেট, এর মধ্যে সেই সমস্ত এক্স বিলংস টু ক্যাপিটাল এন আছে, মানে সেই সমস্ত স্বাভাবিক সংখ্যা আছে যেসব স্বাভাবিক সংখ্যা 1-এর থেকে বড় 3-এর থেকে ছোট। তাহলে 1-এর থেকে বড় 3-এর থেকে ছোট এরকম স্বাভাবিক সংখ্যা কে আছে? 2। তার মানে এর মধ্যে একটাই পদ আছে, অর্থাৎ এটা একটা একপদী সেট। হলো? এরপরে খুব ইম্পর্ট্যান্ট সেট, সেটা হচ্ছে যে শূন্য সেট বা নাল সেট। নাল সেট বা শূন্য সেট বা ভয়েড সেট তাহলে এইটা কিরকম সেট না এইটা হচ্ছে এমন সেট এর মধ্যে একটাও পদ নেই, মানে এরকম এ ইকুয়ালস টু সেকেন্ড ব্র্যাকেট কিন্তু ভিতরে কিছু নেই। এটাকে বলা হয় যে নাল সেট বা ভয়েড সেট বা নাল সেট, সেটে ফাই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ফাই মানে নাল সেট, এর মধ্যে কিছু নেই। আবার ধরো আমি এরকম একটা এক্সাম্পল নিতে পারি যে ক্যাপিটাল এক্স এর মধ্যে সেই সমস্ত এক্স বিলংস টু আর আছে যে সমস্ত x² + 1 = 0, অর্থাৎ যে সমস্ত x² + 1 = 0 এই সমীকরণকে সিদ্ধ করে তারাই এই সেটের মধ্যে আছে। কিন্তু দেখা যাচ্ছে যে এই সমীকরণকে সমাধান করলে আমি এক্স এর বাস্তব মান পাবো না, ইমাজিনারি মান, কাল্পনিক হয়ে যাবে। অর্থাৎ এরকম কোনো বাস্তব মান নেই যে এই সমীকরণকে সিদ্ধ করে, অর্থাৎ এই সেটের মধ্যে কোনো পদ নেই। সেজন্য এটি একটি নাল সেট বা শূন্য সেট। এরপরে আমরা যে সেটটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। তাহলে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। কোন সেট সংক্রান্ত আলোচনায় যে কটি সেট থাকবে তার তুলনায় বৃহৎ যে কোনো সেটই হচ্ছে যে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। ফর এক্সাম্পল, ধরো একটি
আলোচনায় এ একটি সেট আছে, এর মধ্যে 1 2 আছে। বি একটা সেট, এর মধ্যে ধরো 3 4 5 আছে। সি একটা সেট, এর মধ্যে ধরো 1 আছে 4 আছে। এই তিনটা সেট নিয়ে কোথাও একটা আলোচনা হচ্ছে বা কোনো একটা প্রবলেম সলভ করা চলছে। এক্ষেত্রে আমি যদি এরকম একটা সেট ধরি যে ইউনিভার্সাল সেট, সাধারণত ইউ বা এস এইরকম অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তো এরকম একটা যদি আমি সেট ধরি, এর মধ্যে 1 আছে 2 আছে 3 আছে 4 5 6 7, তাহলে দেখো যে সবাই এর মধ্যে আছে। এই জন্য এক্ষেত্রে এটাকে ইউনিভার্সাল সেট ধরা যেতে পারে। কিন্তু কেউ আবার অন্য ধরতে পারে, 7 না হয় 8 পর্যন্ত গেল, 7 না হয় 6 পর্যন্ত গেল, সেটাও ইউনিভার্সাল সেট হবে। ইউনিভার্সাল সেট ইজ নট ইউনিক, মানে ইউনিভার্সাল সেটটা অনন্য নয়, এটা ভ্যারি করে, বিভিন্ন পরিস্থিতিতে ভ্যারি করে, ম্যান টু ম্যান ভ্যারি করে, প্রবলেম টু প্রবলেমও ভ্যারি করে। হলো। এরপরে হচ্ছে ইকুয়ালিটি অফ সেটস, দুটো সেটকে কখন সমান বলা হয়। ইকুয়াল সেট মানে সমান সেট, যে দুটি সেটকে কখন সমান বলা হয়। তাহলে ধরো দুটি সেট, একটা হচ্ছে যে এ সেট আর একটা হচ্ছে যে বি সেট, এদের ইকুয়াল যদি হয় তাহলে এরকম লেখা হবে এ ইকুয়ালস টু বি। কখন বলা হবে না, ইফ অ্যান্ড অনলি ইফ এ সাবসেট অফ বি অ্যান্ড বি সাবসেট অফ এ অলসো। ইফ অ্যান্ড অনলি ইফ মানে কি, যদি এবং কেবলমাত্র যদি, অর্থাৎ বোথ সাইডের ট্রু। এ ইকুয়ালস টু বি হলে এ বির সাবসেট হবে এবং বি এর সাবসেট হবে। আবার উল্টাটাও সত্য, যদি দেখা যায় যে এ বির সাবসেট এবং সঙ্গে সঙ্গে বি এর সাবসেট, তাহলে বলা হবে যে এ ইকুয়ালস টু বি। এই জন্য এটা একটা স্টেটমেন্ট, এটা হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ স্টেটমেন্ট। মুখে বলছি ইফ অ্যান্ড অনলি, আবার লেখা হচ্ছে যে আই ডবল ইফ, দুটো একই কথা, একই মানে। ইফ অ্যান্ড অনলি ইফ মানে ইফ মানে যদি এবং কেবলমাত্র যদি এই ঘটনা ঘটে, তাহলে এ ইকুয়ালস টু বি হবে। যেমন ধরো এ একটা সেট, এর মধ্যে 1 আছে 2 আছে। বি একটা সেট, এর মধ্যে সেই সমস্ত স্বাভাবিক সংখ্যা আছে যে সমস্ত স্বাভাবিক সংখ্যা x-1 ইন্টু x-2 ইকুয়াল টু 0 এই সমীকরণকে সিদ্ধ করে। অর্থাৎ ঘুরিয়ে বললে এই সেটের মধ্যেও দুটো পদ আছে, 1 এবং 2, অর্থাৎ এর প্রত্যেকটা পদ এর মধ্যে আছে, আবার এরও প্রত্যেকটা পদ এর মধ্যে আছে। তাহলে এ এবং বি এক্ষেত্রে হচ্ছে যে ইকুয়াল সেট বা সমান সেট। আচ্ছা, এরপর আমাদের একটা খুব ইম্পর্ট্যান্ট ডেফিনেশন, সেটা হচ্ছে যে প্রপার সাবসেট এবং সুপার সেট। প্রপার সাবসেট মানে হচ্ছে যে যথার্থ উপসেট এবং অধিসেট। প্রপার সাবসেট, আমরা একটু আগে সাবসেট পড়েছি, প্রপার সাবসেট অ্যান্ড সুপারসেট, এটা মানে হচ্ছে যে যথার্থ উপসেট এবং অধিসেট। একটু আগে আমরা পড়েছি যে সাবসেট মানে উপসেট, এখানে বলছে প্রপার সাবসেট কথার অর্থ কি না, যদি এটা অশূন্য সেট হয়, এ একটা সেট যেটা অশূন্য সেট, মানে তার মধ্যে কিছু না কিছু পদ আছে, তাহলে সেটাকে অন্য একটা কোনো সেট বি এর প্রপার সাবসেট বলা হবে যদি বি সেটে এ সেটের সব পদ তো থাকবেই, অধিক কিন্তু কমপক্ষে একটা পদ বেশি থাকবে। তাহলে এও একটা অশূন্য সেট, বিও একটা অশূন্য সেট, দুজনেই কি হচ্ছে না নন এমটি, দুটাই হচ্ছে যে অশূন্য সেট। এরকম ক্ষেত্রে এর প্রত্যেকটা পদ বিতে থাকবে, এছাড়াও বিতে কমপক্ষে একটা পদ যদি বেশি থাকে, তাহলে বলা হবে যে এটা প্রপার সাবসেট অফ বি। শুধু সাবসেট হলে নিচে একটা দাগ থাকতো, প্রপার সাবসেট হয়ে গেল মানে দাগটা উঠে গেল। এবং এক্ষেত্রেই উল্টা দিক থেকে কি বলা হবে না, বিটা সুপার সেট হবে, মানে বিটা হচ্ছে যে এর অধিসেট। তাহলে যে কোনো সেট এ সে নিজেরই তার কি হচ্ছে না, নিজেই নিজের সাবসেট ফর অল এ নট ইকুয়াল টু 5, সমস্ত অশূন্য সেটের জন্য। এই চিহ্নটা হচ্ছে যে ফর অল, সমস্ত অশূন্য সেটের জন্য যে কোনো সেটই
তার নিজের একটা সাবসেট, কিন্তু সেটা প্রপার সাবসেট নয়। প্রপার সাবসেট হতে গেলে একটা না একটা পদকে অ্যাটলিস্ট বেশি থাকতে হবে। এই জন্য যে কোনো সেটই হচ্ছে তার নিজের সাবসেট, কিন্তু সে প্রপার নয়। আবার ফাই মানে নাল সেট, সে যে কোনো সেটেরই সাবসেট। কেন, নাল সেটের মধ্যে কিছু নেই, তাহলে সে যে কোনো সেটেরই সাবসেট হলো। এরপর আমরা দেখে নিচ্ছি যে পাওয়ার সেট, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। পাওয়ার সেট বা সূচক সেট। পাওয়ার সেট বা সূচক সেট তো এ যদি যে কোনো একটা সেট হয় নট ইকুয়াল টু 5, মানে এ যদি অশূন্য সেট হয়, তাহলে এ সেটের যত সাবসেট হবে সমস্ত সাবসেটের সেটকে বলা হবে যে পাওয়ার সেট অফ এ। ডিনোটেড বাই মানে প্রকাশ করা হবে এইরকম, পি অফ এ, পাওয়ার সেট অফ এ। এটা কি না, এটা হচ্ছে সেট অফ অল সাবসেটস অফ এ। এ সেটের যত সাবসেট আছে সমস্ত সাবসেটগুলোকে নিয়ে যে সেটটা তৈরি হবে সেটাকে বলা হচ্ছে যে পাওয়ার সেট অফ। এখন ধরো এ সেটের মধ্যে পদ আছে 1 এবং 2, তাহলে পাওয়ার সেটের মধ্যে কি থাকবে না, পাওয়ার সেটটা হচ্ছে সেটের সেট। তাহলে এ সেটের কি কি সাবসেট হয় আমাকে দেখতে হবে না, 5 হচ্ছে যে কোনো সেটের সাবসেট, তাহলে 5 থাকবে। এরপরে এখান থেকে তুমি যদি একটা করে নাও তাহলে 1 একটা সেট, 2 নিলে 2 একটা সেট, একটা করে নিলে একটা একটা দুটো সেট। আর দুটোই যদি তুমি নিয়ে নাও মানে এ নিজের সাবসেট, তাহলে এ হয়ে গেল। তাহলে এর মধ্যে এই 4টা সেট থাকবে, মানে এই পাওয়ার সেটের মধ্যে 4টা সেট থাকবে, 5 থাকবে, 1 থাকবে, 2 থাকবে, এর নিজে থাকবে। এটা হচ্ছে যে পাওয়ার সেট। এরপরে আমরা দেখে নেবো একটু পরে বা পরের ভিডিওতে যে পাওয়ার সেটের মধ্যে তাহলে পদ সংখ্যা কত হয়, এটা কি ক্যালকুলেশন করা সম্ভব? এটাও ক্যালকুলেশন করা সম্ভব। আচ্ছা, আর একটা জিনিস আমরা দেখে নিই, সেটা হচ্ছে যে পূরক সেট বা কমপ্লিমেন্ট অফ এ সেট। পূরক সেট বা কমপ্লিমেন্ট অফ এ সেট, বা যেটাকে বলা হচ্ছে যে পূরক সেট। তো এ যদি যে কোনো একটা সেট হয়, তার পূরক সেটকে লেখা হবে এইরকম, এর কমপ্লিমেন্ট বা এর মাথায় সি অথবা এ ড্যাশ। তা এই সেটটা মানে কি না, এই সেটটা মানে এ সেটের মধ্যে যে সমস্ত পদ আছে সেগুলো এর মধ্যে থাকবে না। কি থাকবে না, এ বাদে তার বাইরে ইউনিভার্সাল সেটের মধ্যে যে সমস্ত পদ আছে সেইগুলা এর কমপ্লিমেন্টে থাকবে। তাহলে এর কমপ্লিমেন্টের মধ্যে কে থাকবে না, এর মধ্যে সেই সমস্ত এক্স থাকবে যে সমস্ত এক্স ডাজ নট বিলংস টু এ, এর মধ্যে নেই, কিন্তু বাট এক্স বিলংস টু দ্য ইউনিভার্সাল সেট অফ এ ইউনিভার্সাল সেটের মধ্যে আছে কিন্তু এর মধ্যে নেই, এই রকম পদসমূহ এর মধ্যে থাকবে, এর কমপ্লিমেন্টের মধ্যে থাকবে। তাহলে ধরো এর মধ্যে আছে ফর এক্সাম্পল 1 2 3, আর এর ইউনিভার্সাল সেটের মধ্যে আছে 1 2 3 4 5, তাহলে এর কমপ্লিমেন্টের মধ্যে কে কে থাকবে না, এই 1 2 3 বাদে, 1 2 3 বাদে কে কে আছে না 4 আছে 5 আছে, এগুলো হচ্ছে এর কমপ্লিমেন্টের মধ্যে থাকবে। আজকে এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।